গুঞ্জন শোনা যাচ্ছে যে পুলিশ হত্যার বিচার হবে, জুলাই আগস্টে যারা আন্দোলন করে পুলিশ হত্যা করছে তাদের বিচার হবে। আর এর জন্য কিছু পোলাপাইন এনসিপির এবং অন্যান্য যারা আছে তারা ভয় পাইতেছেন। চলেন পুলিশ হত্যার বিচার কিভাবে হবে সেটা আগে দেখে আসি। আমরা স্কিপ করি জুলাই আন্দোলনের বিষয়টা, আপনারা জানেন আমরাও জানি যে হচ্ছে কিভাবে কারা হত্যা হয়েছিল। যদি কোনো পুলিশ হত্যার বিচার হয় সেক্ষেত্রে আমরা সবাই দোষী। জুলাই আন্দোলনে পুলিশকে পুড়িয়ে মেরেছে, কিন্তু আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরো আমি রামপুরে আগুন লাগাই। সমস্যা কি? আমি নিজে আমার সাথে জুলাই গণঅভ্যুত্থানে যুব দলের, ছাত্র দলের, ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরো আমরা পরিকল্পনা। সমস্যা কি? এটা আমি বিরক্ত। পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে এই যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। যারা বিএনপির মধ্যে অনেক সন্ত্রাসী আছে না, যারা চাঁদাবাজি করেছিল তারা জড়িত ছিল। তারা এটা করেছে এজন্য আমাদের উপরে দোষ দেওয়ার জন্য। এজন্য বিএনপি যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি করেছে, পুলিশ হত্যার দায়ে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। নাহিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত ভাইকে অ্যারেস্ট করতে হবে, আবিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত আব্দুল্লাহ ভাইকে অ্যারেস্ট করতে হবে, সাদিক কায়েম ভাইকে অ্যারেস্ট করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা পুলিশ মেরেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যতগুলো জুলাই বিপ্লবী আছে সবাই দোষী। বাংলাদেশের আপনার যতগুলো রাজনৈতিক দল আছে যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল সকলের দায়ভার নিতে হবে। এটা তো দেখলেন, তারা গ্রেপ্তার আতঙ্কে তারা ভয় পাইতেছে যে পুলিশ হত্যার বিচারে তাদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে তারা বিচারের সম্মুখীন হবেন। চলেন ভিডিও আরেকটা দেখে আসি। এই আন্দোলনে প্রথম পর্যায়ে ছাত্ররা শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেছিল। ছাত্ররা না, সমন্বয়করা করেছিল। এর পরবর্তী যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন কোনো সমন্বয়কের নির্দেশে হয়নি। এবং আপনারা সাংবাদিকরাও 5 আগস্ট পর্যন্ত কোনো সমন্বয়কে চিনতেন না ওইভাবে। আপনারাই চিনতেন, আমি তো বলতেছি, আপনারা তো সবার কাছে যান, খবর নেন, চিনতেন না। তাহলে কিসের মাস্টার মাইন্ড আর কিসের কি? এগুলো মাস্টার মাইন্ড বলে এগুলো বিভিন্ন ভাবে অসম্মান করতেছে। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এই ভিডিওটা তো দেখলেন, এই ভিডিওটাতে কি হয়েছে, তারা বিবৃতি দিয়ে এই আন্দোলনকে স্থগিত করছে এবং আন্দোলন বন্ধ করে দিছে। তাহলে এই পোলাপানের আর কোনো ভয় নাই। ঠিক আছে, তাহলে বিচারটা কাদের হবে চলেন আগে তা হেডেও দেখে আসি। জুলাই আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান, এইটার প্রধান মাস্টার মাইন্ড তারেক রহমান। আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। জনাব তারেক রহমান আজকে সম্মিলিত হয়েছেন। তিনি দূরে থেকেও জাতিকে আমি বলবো অত্যন্ত বুদ্ধিভিত্তিকভাবে এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। পরিস্থিতি স্বাভাবিক হলেও রয়ে গেছে তাণ্ডবের ক্ষতচিহ্ন। আর নাশকতায় জড়িতদের খুঁজে বের করতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। র্যাব 1-এর অভিযানে ধরা পড়েছে গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক সহ 4 জন। সংবাদ সম্মেলনে বাহিনীটি জানায়, মিরপুর, রামপুরা সহ বিভিন্ন স্থানে সহিংসতার কথা স্বীকার করেছেন তারা। এই আন্দোলনের যদি ব্যাপকভাবে আন্দোলন সফল হওয়ার পেছনে কারো যদি একক ভূমিকা থাকে, শক্তি থাকে, সেটা জাতীয়তাবাদী দলের তারেক রহমানের ব্যাপক একটা ভূমিকা আছে। কোনো ব্যক্তি যদি অবদান রাখে, যে কোন ব্যক্তির নাম সবচেয়ে বেশি অবদানের তালিকায় রাখা উচিত, তার নাম রাখতে হবে। কারণ তিনি তার সমস্ত ফোর্সকে ঐক্যবদ্ধ করে এমন একটা শক্তিতে রূপান্তরিত করেছিলেন গ্রাম গঞ্জ সব জায়গায়। এইটা হলো অভাবনীয়। এটা না হলে হাসিনার পতন হতোই না, সবাই কচু কাটা হয়ে যেত। জায়গায় জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল, সূর্য সেন হল, ওই জায়গায় যে ছাত্রলীগ যে প্রতিরোধ করতেছিল, ওই প্রতিরোধটা ভাঙতেই হলো ছাত্র দল। এগুলো কি সাধারণ ছাত্ররা গিয়ে ভাঙতে পারতো বলেন? মারামারির একটা অভ্যাস আছে। রাজনৈতিক শক্তি যেভাবে ডিফেন্ড করে, ওটা সাধারণ ছাত্ররা এটা সম্ভব না। মেজর ডিফেন্ড রাজনৈতিক শক্তিরা করেছে। অস্বীকার করলে বেজ্জতি হবেন, আমি আপনাদেরকে বলতেছি, এটা স্বীকার করতেই হবে। 16টি বছর ধরে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে হাসিনা, আর জনাব তারেক রহমান কি বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছে। শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে।
কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার, এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। এটা যদি কেউ ব্যাখ্যা করে বোঝাতে হয় তাকে, তাহলে একটু অসুবিধা আছে। যে তারেক রহমান জুলাই আগস্টের মহাবিপ্লবের যিনি ভিত্তি তৈরি করেছেন, যিনি জমি চাষ করেছেন, সেই জমির উপর দাঁড়িয়ে ছাত্র জনতা শেখ হাসিনার মতো এক রক্তচোষা বাদুড়কে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে। তার মূল নায়ক, তার আর্কিটেক্ট হলেন তারেক রহমান। আমরা কি তখন ললিপপ খাচ্ছিলাম যখন জুলাই আন্দোলনে? তাহলে বলতে চান অনেকে যে এটা কারো একক অবদান। না, এটার প্রধান এবং মূল অবদান তারেক রহমান। যুগপৎ আন্দোলনে যারা একসাথে ছিলাম, ঠিক আছে, এই ঐক্যবদ্ধ করার কাজটা যেন তারেক রহমান করছে। আমরা একসাথে আন্দোলন করছি। পত্র মানে বলা যায় যে সে শুধু লন্ডন থেকে আন্দোলনকে গতিশীল বেগবান করার জন্য প্রত্যক্ষভাবে আন্দোলন সংগ্রামকে তিনি উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন এবং সব পত্র মানে বলা যায় যে তিনি ছিলেন মাস্টার মাইন্ড। সেই আন্দোলনের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতাকে উজ্জীবিত করে আন্দোলনের চূড়ান্ত বিজয় আমাদের ছিনিয়ে আনার জন্য তিনি বারবার নির্দেশ দিয়েছেন। এখন এই ভিডিওটা দেখে আপনি কি বুঝলেন? 5 আগস্টের পর কে কিভাবে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হবেন, কে প্রধান হবেন, সবাই ক্রেডিট নেওয়ার জন্য ব্যস্ত। যে আমার নির্দেশ হয়েছে, আমি এর প্রধান, আমায় না হইলে এই সরকারের পতন হইতো না। কিন্তু এখানে সমস্যা হয়েছে, যখনই পুলিশের বিচার হবে, পুলিশ হত্যার বিচার হবে, তখন আর কেউ মাস্টার মাইন্ড হিসেবে স্বীকার করতে চাচ্ছেন না। তার কারণ এখন যদি আমি সেই মাস্টার মাইন্ড হিসেব করি, তাহলে বিচারটা আমার উপরে আসতেছে। এখন আর কেউ এটারে মাস্টার মাইন্ড কিংবা এই আন্দোলনের প্রধান এই হিসেব করতেছে না। এখন সবাই কি করছে? আমাদের সরকার জনাব তারেক রহমানের উপরে ঢাইলে দিচ্ছেন। আসেন তিনি কি বলেন সেটা আগে দেখে আসি। এই মাস্টার মাইন্ড কি আসলেই তিনি কিনা? এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ। আপনার একটা সক্রিয় ভূমিকা ছিল, আবার আপনার দলের কোনো নেতা বা সমর্থক তারা এই অভ্যুত্থানের আপনাকে একমাত্র মাস্টার মাইন্ড হিসেবে আখ্যা দিয়েছেন। আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। এই যে 5ই আগস্ট যেই আন্দোলন, জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সকলের কাছে গৃহীত, এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, সেটি বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলো হোক, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে, বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আমি মনে করি জুলাই আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে? অবশ্যই নয়। আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা তারা ছিলেন এই আন্দোলনের মাঠে। আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে। আমরা দেখেছি কৃষক, শ্রমিক, সিএনজি চালক, ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্মী থেকে আরম্ভ করে তারা নেমে এসেছিলেন। আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নেমে এসেছিলেন এই আন্দোলনে। এমন অনেক সাংবাদিক যারা স্বৈরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন, তারা সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে। কাজেই কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে সমাজের দল মত নির্বিশেষে, শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ। এখন আমাদের সরকার প্রধানের কথা তো শুনলেন, এখন তিনি বলতেছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড তিনি না। কি করলেন তিনি? এই বাংলাদেশের জনগণের উপরে ঢাইলে দিলেন।
এখন এই জনগণের বিচার যদি করবার চায় তাহলে ওই বিচার কি আর জীবনে কেউ পায়? আমাকে এটা বলেন। এখন সমস্যা হয়েছে ওই জায়গায় যে এই পুলিশ কিয়ামত পর্যন্ত আর এই বাংলাদেশে আর তারা বিচার পাবেন না। আমার দুঃখটা ওই জায়গা যে পুলিশও মানুষ, তাদেরও বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু তারা বিচার পাইল না। কারণটা কি? তারা রাজনীতির বলির পাঠা হয়েছেন। আফসোস, এই যে পুলিশের যারা মারা গেছেন, কারো স্বামী মারা গেছে, কারো সন্তান মারা গেছে, কারো বাবা মারা গেছে, সবাই তো এতিম হয়েছেন, সবাই তো পুলিশের কাজ করেন, তারাও তো মানুষ নাকি? তাহলে এরা বিচার পাবে না কেন? এই যে রাজনৈতিক যে দলগুলি আছে, এই পুলিশ এবং সরকারি লোকগুলিকে তারা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে আজ তারা বিচার পাচ্ছেন না। এই সরকারি কর্মকর্তা এরা যদি, পুলিশ হোক যারাই হোক, তারা যদি মনে করত যে আমরা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবো না, আমরা কোনো রাজনৈতিক দলের না, তাহলে এই পুলিশের গায়ে হাত দেওয়ার মতো একটা বাপের বেটাই বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না, এবং একটা সরকারি কর্মকর্তারে অপমান অপদস্থ করার মতো একটা বাপের বেটাই বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। কিন্তু সমস্যা হয়েছে কোথায়? তারা নিজেরাই স্বইচ্ছায়, লোভে হোক যেভাবেই হোক, তারা এই রাজনীতির দলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আজ তারা এই বিচারটা পাইল না। কিন্তু আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি এটাই বলতে চাই যে প্লিজ আপনারা আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। আর এই যে পুলিশ এবং সরকারি কর্মকর্তা যারা আছেন, আপনারা কোনোদিন রাজনীতির হাতিয়ার হয়ে আর কাজ করেন না। দেখেন, একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে 5 বছরের জন্য, কিন্তু আপনি যে সরকারি চাকরিটা নিছেন আপনি 5 বছরের জন্য না, আপনি অনেক বছরের জন্য, 20 বছর, 30 বছর, 40 বছরের জন্য একটা চাকরি নিছেন। অতএব আপনাকে বদলি কিংবা আপনাকে চাকরি খাওয়ার মতো কোনো রাজনৈতিক নেতার এখতিয়ার নাই। বরঞ্চ আপনাদের তারা ভয় পাবে যে তারা রাজনৈতিক নেতারা ক্ষমতায় যাওয়ার পর যদি তারা দুর্নীতি করে, অন্যায় করে, তাহলে এই সরকারি কর্মকর্তা যারা আছেন তারা আমাদেরকে ধরবেন, এবং এই যে পুলিশ প্রশাসন যারাই আছেন তারা আমাদেরকে অ্যারেস্ট করবেন, গ্রেপ্তার করবেন। এই আতঙ্কেই তারা ভালো হয়ে যাবে। কিন্তু আপনারা যদি আপনাদের ঐতিহ্য, গর্ব এবং আপনাদের চাকরির যে মান সম্মান আছে সেটা যদি আপনারা রাজনীতিবিদদের কাছে সামান্য কিছু অর্থের জন্য বিলিয়ে দেন, তাহলে আপনারা হয়তো কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনাদের পরিবারকে আপনারা শেষ মুহূর্তে ধ্বংসের পথে নামাই দিবেন। অতএব আপনারা যদি বুঝেন, আপনাদের যদি বুঝ হয়, তাহলে আপনারা এখন বর্তমান যেভাবে আছেন এখান থেকে আপনারা তওবা করেন এবং নিজেরা শপথ করেন আপনারা আর কোনো রাজনৈতিক দলের অধীনে কাজ করবেন না এবং তাদের হুকুম মানবেন না। বাংলাদেশের যে আইন, জনগণ এবং রাষ্ট্রের যে আইন আছে এই আইন মোতাবেক চলবেন। সেখানে যত রাগবোয়ালি অন্যায় করুক আর যত ছোট পুঁটি মাছি অন্যায় করুক, আইন সবার জন্য সমান করে দেন। এই দেশে কোনো দুর্নীতিবাজ, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো অপরাজনীতি, কোনো সরকারি কর্মকর্তারে অপব্যবহার করা এই বাংলাদেশে কেউ সাহস পাবে না। আপনারা যদি আমার ভিডিওতে কষ্ট পায় থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এটাই বাস্তবতা, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।